নিরাপত্তার ইস্যুতে পরমাণু অস্ত্রধারী বর্বর ইসরায়েলকে পুরো বিশ্বের নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েল ছাড়া অন্য কোনো রাষ্ট্রে পরমাণু অস্ত্র থাকা যাবে না, মানে ইসরায়েল ও পশ্চিমারা ছাড়া আর কারও কোনো অধিকার নেই পরমাণু অস্ত্র রাখার, তাই তো? ইসরায়েল ও পশ্চিমারা কি বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত কোনো অথরিটি? আমরা তো দেখছি তা না, কারণ তারাই তো যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে এক রাষ্ট্রের বিপক্ষে আরেক রাষ্ট্রের, তারপর তারাই অস্ত্র বিক্রির ব্যবসাও করছে এই যুদ্ধ লাগিয়ে দিয়ে। সভ্যতা নষ্ট ও সম্পদ হাতিয়ে নিচ্ছে দখলদার রূপ নিয়ে। গাজায় তারা কি না করেছে, এছাড়া ইরাকে, সিরিয়ায়, ইরানে, লিবিয়ায়, ইয়েমেনে তারা যাচ্ছে তাই করে যাচ্ছে। তাদের এত এত বর্বরতার পরও আমরা বলবো যে পারমাণবিক অস্ত্র তাদের কাছে থাকলে আমরা পুরো বিশ্ব নিরাপদ, আর পাকিস্তান ও ইরানের কাছে থাকলে তা অনিরাপদ। বিশ্বব্যাপী মানবতাবাদী মানুষেরা তাই সোচ্চার হয়েছে, তারা এবার একজোট হয়ে পুরো বিশ্বে ওই বর্বর ইসরায়েল ও পশ্চিমা রাষ্ট্রগুলোকেই নিষেধাজ্ঞায় ফেলার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু হাজারো লেখনী আর বক্তৃতার ভর্ৎসনায় একটা কথাই বারবার সবাই বলছে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে প্রতি বছর হাজার হাজার কোটি ডলার ব্যয় হয়, চুক্তি হয়, নিষেধাজ্ঞা আরোপ হয়, আন্তর্জাতিক পরিদর্শন সহ সবই চলে নিরস্ত্রীকরণের নামে। কিন্তু এসব প্রচেষ্টার মধ্যেও একটি ব্যতিক্রম যা বিশ্বের সবার চোখ এড়িয়ে যায়, আর সেটি হলো ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। কিন্তু কেন? ইসরায়েল কখনই স্বীকার করেনি তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, অথচ সবাই জানে তারা অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। ডিমোনা চুল্লির মাধ্যমে 1950-এর দশকে তারা যে গোপন কর্মসূচি শুরু করেছিল তা 1986 সালে সাবেক প্রকৌশলী মরদেখাই ভানুনুর তথ্য ফাঁসের মাধ্যমে স্পষ্ট হয়। তার সাক্ষাৎকার থেকে জানা যায় ইসরায়েলের হাতে রয়েছে অনেকগুলো পারমাণবিক অস্ত্র। এরপর ভানুনুরকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় এবং 18 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট ও আমেরিকান সায়েন্টিস্ট ফেডারেশন জানায় ইসরায়েলের কাছে 80 থেকে 200টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেগুলো ভূমি, আকাশ এবং সমুদ্র পথে ব্যবহারযোগ্য। এমনকি তারা সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জন করেছে, অর্থাৎ হামলার পর পাল্টা আঘাত হানার সক্ষমতাও তাদের রয়েছে। অথচ ইরান যখন শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করল, তখন সেটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অর্থাৎ IAEA এর কঠোর পরিদর্শনের আওতায় পড়ে। নিষেধাজ্ঞা আরোপ হয় এবং হামলার শিকার হয়। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থনের পেছনে রয়েছে 1969 সালের এক গোপন চুক্তি, যেখানে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার একটি সমঝোতায় পৌঁছান। এই সমঝোতা অনুযায়ী ইসরায়েল পারমাণবিক অস্ত্র রাখবে, কিন্তু তা প্রকাশ করবে না। এরপর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এই নীতিকেই সমর্থন দিয়ে যাচ্ছে। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে ইহুদি বর্ণবাদী দেশটি ও তাদের পশ্চিমা মিত্রদের নীরবতা শুধু একটি অভ্যন্তরীণ নীতি নয়, বরং এটি এক দীর্ঘস্থায়ী বৈশ্বিক দ্বৈত মানদণ্ড দ্বারা সমর্থিত। পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে বৈশ্বিক চুক্তির ভিত্তি হিসেবে বিবেচিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অর্থাৎ NPTর দিকে তাকালে দেখা যায় ইসরায়েল এই চুক্তিতে কখনোই স্বাক্ষর করেনি। এই চুক্তির বিধান অনুসারে 1967 সালের আগে যারা পারমাণবিক অস্ত্রের অধিকারী ছিল না, তাদের জন্য এমন অস্ত্র তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি ইসরায়েল এই চুক্তিতে যোগ দিত, তবে তাকে নিরস্ত্রীকরণে বাধ্য করা হতো। কিন্তু চুক্তির বাইরে থেকে ইসরায়েল তার কর্মসূচি চালিয়ে যেতে পেরেছে। অন্যদিকে বিশ্বের বাকি দেশগুলোকে বাধ্য করা হয়েছে এই চুক্তি মেনে চলতে। ইসরায়েলের মিত্ররা যুক্তি দেন, শত্রু পরিবেষ্টিত অবস্থায় ইসরায়েলের অস্তিত্ব রক্ষার স্বার্থে তার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা বৈধ। কিন্তু যদি নিরাপত্তাহীনতা কোনো দেশের পারমাণবিক অস্ত্র অর্জনের বৈধতা দেয়, তবে বৈশ্বিক নিরস্ত্রীকরণ ব্যবস্থা অর্থহীন।
তাহলে একই যুক্তি কেন তেহরান, রিয়াদ বা কায়রোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না? এই নীরবতা শুধু নৈতিক ব্যর্থতা সৃষ্টি করে না, বরং পারমাণবিক নিরস্ত্রীকরণ ব্যবস্থার ভিতটাই দুর্বল করে দেয়। এনটিপি একটি নীতির ওপর দাঁড়িয়ে আছে, তা হলো যারা পরমাণু অস্ত্র ত্যাগ করে তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি পাবে এবং যারা অস্ত্রধারী তারা ধীরে ধীরে নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কিন্তু যখন একটি দেশ স্থায়ীভাবে এই নিয়মের বাইরে থাকে তখন অন্যরা এই ব্যবস্থায় আস্থা হারায়। এই বোধের অনুপস্থিতি মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা জাগিয়ে তোলে। সৌদি আরব ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে, যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে তারাও একই পথে হাঁটবে। মিশরও পরমাণু অস্ত্র নিয়ে ইসরায়েলের গোপনীয়তা এবং মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠায় অগ্রগতির অভাবে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই উদ্বেগে কোনো গুরুত্ব দেয়নি। ফলে মধ্যপ্রাচ্য এখন বিপজ্জনক এক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, যা পুরো অঞ্চলকে মহাবিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। এই আশঙ্কার সামনে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে স্বচ্ছতার দাবি তোলা। এটি শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি। যদি বিশ্ব সত্যিকার অর্থে নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ হয় তবে সব দেশের জন্য একই নিয়ম প্রযোজ্য হতে হবে। আর যদি তা না হয় তবে বার্তাটি হবে স্পষ্ট, এটি বিশ্ব ব্যবস্থা নীতি নয়, শক্তির ভিত্তিতে চলে। আর এই চরম পক্ষপাত দুষ্ট নিরাপত্তার খেসারত দিতে হতে পারে সমগ্র মানবজাতিকে। গত শতাব্দীর 60-এর দশক থেকেই যে ইসরায়েলের নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে সেটি কারোরই অজানা নয়, যদিও দেশটিকে এখন পর্যন্ত প্রকাশ্যে বিষয়টি স্বীকার করতে দেখা যায়নি। শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্পেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডেলাস সেন্টার ফর পিস স্টাডিজের গবেষক ও পদার্থবিজ্ঞানী হাভিয়ের বহিগাস বিবিসি মুন্ডোকে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA গত মার্চ মাসে জানিয়েছিল যে ইরান এখন পর্যন্ত 60% বিশুদ্ধ ইউরেনিয়াম অর্জন করতে সক্ষম হয়েছে। বহিগাস বলেন, পারমাণবিক বোমা তৈরি করতে হলে এটি 90%-এর ওপরে অর্জন করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান সহ অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে অর্থাৎ NPT-তে স্বাক্ষর করলেও ইসরায়েল এখন পর্যন্ত সই করেনি। ফলে চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মতো একটি নির্দিষ্ট সময় পর পর IAEA-কে তাদের সম্ভাব্য পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে দিতে তারা বাধ্য নয়। যদিও ইসরায়েল নিজে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একজন সদস্য, যেহেতু দেশটি পরিদর্শনের অনুমতি দেয় না, সে কারণে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায় না। যতটুকু তথ্য জানা যায় সেগুলো মূলত ফাঁস হওয়া তথ্য, মার্কিন প্রতিরক্ষা ও জ্বালানি বিভাগের প্রতিবেদন এবং পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর গবেষণা থেকে প্রাপ্ত। এছাড়া ইসরায়েলের সাবেক পরমাণু প্রকৌশলী মোর্দেচাই ভানুনুর সাক্ষাৎকার থেকেও দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটা ধারণা পাওয়া যায়। একসময় ইসরায়েলি পারমাণবিক কেন্দ্রে কর্মরত মিস্টার ভানুনুকে গত শতাব্দীর 80-র দশকে চাকরিচ্যুত করা হয়েছিল। পরে 1986 সালে তিনি ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমসের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। ওই সাক্ষাৎকারের মাধ্যমেই মিস্টার ভানুনু তখন বিশ্ববাসীকে জানিয়েছিলেন যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রয়েছে। এই তথ্য প্রকাশ করায় তাকে অনেক বছর জেলও খাটতে হয়েছে। 1986 সালে ভানুনু জানিয়েছিলেন যে ওই সময় ইসরায়েলের কাছে আনুমানিক 100 থেকে 200টি পারমাণবিক ওয়ারহেড ছিল। বোমার সামনের যে অংশে মূলত বিস্ফোরক রাখা থাকে সেটি ওয়ারহেড নামে পরিচিত। ভানুনু কয়েকশো ওয়ারহেড থাকার দাবি করলেও পরমাণু অস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থাগুলো অবশ্য তা বলছে না। সুইডেন ভিত্তিক পরমাণু অস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে বর্তমানে ইসরায়েলের কাছে 90টির মতো ওয়ারহেড থাকতে পারে। এসব ওয়ারহেড তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরের কাছে অবস্থিত নেঘেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের চুল্লিতে উৎপাদিত হয়েছে বলে ধারণা করা হয়। যদিও ইসরায়েলের সরকার দাবি করে পরমাণু চুল্লিটির উৎপাদন সক্ষমতা মাত্র 26 মেগাওয়াট, কিন্তু বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন যে চুল্লিটির উৎপাদন সক্ষমতা আরও অনেক বেশি। ইসরায়েলের অন্যান্য পারমাণবিক স্থাপনার মতো এই চুল্লিরও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অর্থাৎ IAEA-এর নজরদারির বাইরে রয়েছে।
ফলে সেটির অপব্যবহার হচ্ছে কিনা এবং পারমাণবিক কর্মসূচি কতটা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে সেটি স্বাধীনভাবে যাচাই করার সুযোগ নেই। সেক্ষেত্রে ইসরায়েল যদি তথ্য না দেয় তাহলে কিভাবে জানা যাবে যে দেশটির কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে? আন্তর্জাতিক সংস্থাগুলো পরমাণু কেন্দ্রগুলো পর্যবেক্ষণে রাখে এবং তার ভিত্তিতে প্রতি বছর ধারণা করে থাকে, বলেন গবেষক ও পদার্থবিজ্ঞানী বহিগাস। তিনি আরও বলেন, যেসব দেশের ব্যাপারে কম তথ্য রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে তাদের ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম উৎপাদনের আনুমানিক পরিমাণ গণনা করার মাধ্যমে ধারণা পাওয়া যায়। ইসরায়েলের ক্ষেত্রেও সেটি করা হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা, যদিও পদ্ধতিটি আগেও বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে। ইসরায়েলের মতো উত্তর কোরিয়ার ক্ষেত্রেই একই পদ্ধতি প্রয়োগ করে দেশটির পারমাণবিক ওয়ারহেড সম্পর্কে একটি ধারণা পেয়েছেন বিশেষজ্ঞরা। উত্তর কোরিয়ার কাছে প্রায় 50টি ওয়ারহেড রয়েছে বলে অনুমান করেন তারা। বহিগাস জানান, 2011 সালে নিউ স্টার্ট ট্রিটি স্বাক্ষরের আগে যখন পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন ও পর্যবেক্ষণ বাধ্যতামূলক ছিল না, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কাছে থাকা পারমাণবিক বোমার সংখ্যার বিষয়ে আনুমানিক একটা ধারণা পেয়েছিল পরমাণু পর্যবেক্ষণ সংস্থাগুলো। পরে তথ্য প্রকাশ হওয়ার পর দেখা গেছে সেগুলো বেশ সামঞ্জস্যপূর্ণ, বলেন জেভিয়ার বহিগাস। সুতরাং সেখান থেকে বলা যায় যে ইসরায়েলের পরমাণু অস্ত্রের বিষয়ে যে ধারণা করা হচ্ছে সেটি বাস্তবসম্মত বা বাস্তবতার বেশ কাছাকাছিই হবে, বলেন শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্পেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডেলাস সেন্টার ফর পিস স্টাডিজের এই গবেষক। সম্প্রতি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি গ্লোবাল। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন। এর আগে গত সপ্তাহে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাশ করে ইরানের পার্লামেন্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। change tv.press এক ফোঁটা হলুদ নেই।